রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজন সম্মেলনে যোগ দিতে কক্সবাজারের প্রধান উপদেষ্টা প্রত্যাবাসনে বাধা, পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি বলছেন বিশেষজ্ঞরা। হোয়াট ইজ দ্য পলিসি, আমরা কি করব? লেটস স্পেল আউট দ্য পলিসি। আগে একটা বলতে হবে দে মাস্ট গো ব্যাক। আপনি রাষ্ট্রদূত নাই, আপনার ডিফেন্সের ভাই, তাহলে আমি সেখানে কি করে আগাবো? কি আশার উপর আমি এখন বসে আছি? ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত তালিকা প্রকাশ। ভোটের লড়াই আলোচনায় জুলাই আন্দোলনে ভূমিকা রাখা নারীরা। পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসে। প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের, তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। বেইলি ব্রিজের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে ব্যবসায়ীদের অবরোধ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট রুটেও যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে যাত্রীরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানীতে বে ওয়াচ হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের এই সম্মেলন। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে শুরু করেছেন। এর আগে রবিবার বিকাল 5টার দিকে এই সংলাপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে ছিল রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সেশন। আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে। রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। 8 বছর পেরোলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট পরিকল্পনার অভাব আর অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতি মূল অন্তরায়। ফলে দুর্বল হয়েছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, কাজে লাগানো হয়নি আন্তর্জাতিক চাপও। রোহিঙ্গা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। উখিয়ার বালুখালীর একটি ক্যাম্প। কথা হচ্ছিল রোহিঙ্গা নেতা সাইদুল্লাহর সঙ্গে। দেশে না ফিরতে পারার আক্ষেপটা দীর্ঘ হচ্ছে দিনকে দিন। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি সেফ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে কি না, ইয়ান উইল দ্য কোয়েশ্চেন। গরদ্দতি গেলে এখন রিপার্টেশন হইব, নদতি গেলে যদি আর সেফ আর সিকিউরিটি ইনচুয়ার নদতি গেলে যাইবান হরে। তিনি স্পষ্ট করে প্রশ্ন তুললেন, ফেরত না পাঠানোর দায় কতখানি বাংলাদেশের? গুইলদে স্টেট অ্যাক্টর আর গুইলদে নন স্টেট অ্যাক্টর। আরা জিহত আসি ইয়ান উইল দ্য কান স্টেট ইয়ানে নন স্টেট অ্যাক্টর লইরে কমিউনিকেট করা, কম্প্রোমাইজ করা, নেগোসিয়েশন করা, ডায়ালগ করা, ইয়ান কি লয়ে এলো করে, ইয়ান উইল দ্য কোয়েশ্চেন মার্ক। আই হ্যাভ নো আনসার। মিয়ানমারের ভূ রাজনীতি, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, নির্দিষ্ট পরিকল্পনা আর সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকার কারণেই 8 বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। 2017-তেও কিন্তু এবার আই ওয়াজ অলসো ইনভলভ ইন দিস ইয়েতে। আমি বারবার বলছি কি আপনাদের হোয়াট ইজ দ্য পলিসি, আমরা কি করব? লেটস স্পেল আউট দ্য পলিসি। আগে একটা বলতে হবে কি দে মাস্ট গো ব্যাক। আসার পরে আমরা যেই ডিলটাই করি না কেন, ইট মাস্ট বি কোনো বায়োল্যাটারাল ডিল করতে মানা করেছিলাম। জাতিসংঘের মহাসচিবকে একজন কেউ জিজ্ঞেস করেছে, হোয়াই ইউ আর হিয়ার বাই নট গোয়িং টু নেপিডো? এনগেজ দেম, তাদেরকে এনগেজ করো, তাদের বলো এই মানুষগুলি তোমাদের মানুষ, তোমরা বাংলাদেশে পাঠিয়েছ, এখন বাংলাদেশের মানুষগুলোকে তুমি ফেরত নাও। মেইন যেটা হ্যান্ডস অফ ডিপ্লোমেসি, আপনার মিলিটারি অ্যাজ ওয়েল এস সিভিল দুটাই বলেন, আপনি রাষ্ট্রদূত নাই, আপনার ডিফেন্স অ্যাডভাইজারও নেই, তাহলে আমি সেখানে কি করে আগাবো? কি আশার উপর আমি এখন বসে আছি? রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বটে, কিন্তু তা খুব একটা কাজে আসেনি। পরিকল্পনার ঘাটতির কথা স্বীকার করলেন খোদ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও। পলিসির দিক থেকে আমাদের এমন কোনো পলিসি তৈরি হয়নি রোহিঙ্গা বা প্রত্যাবাসন বিষয়ে। কিছু চুক্তি বা অ্যারেঞ্জমেন্টস স্বাক্ষর হয়েছে দু দেশের মধ্যে, বাট আমাদের নিজস্ব
সেরকম কোনো পলিসি তৈরি হয়। ফেরত না যাওয়ার এই স্থবিরতায় ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, বাড়ছে চাপও। সব পক্ষের জন্যই যা হয়ে উঠছে দুঃস্বপ্ন। বিশেষজ্ঞদের সঙ্গে রোহিঙ্গা নেতারাও একমত। তারা বলছেন প্রত্যাবাসনের ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি দুটি বিষয়, তার মধ্যে প্রধানতম হচ্ছে বাংলাদেশ সরকারের একক নীতি, যে নীতিতে প্রত্যাবাসনের কোনো বিকল্প থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়। যদি সেটি সম্ভব হয় তাহলে এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া, সেটি দেরিতে হলেও শুরু করা সম্ভব বলে মনে করেন রোহিঙ্গা নেতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া, কক্সবাজার। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 38তম ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। এবারে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। হল, গ্রন্থাগার থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গাতেই আলোচনায় কারা পাবেন ডাকসুর নেতৃত্ব। কাল চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত কি কেউ প্রত্যাহার করেছে? সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। কেউ প্রত্যাহার করেনি। চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের একেবারে সামনে আছে। শুধু প্রত্যাহারই না, অন্যান্য দিন আমরা বেলা 11টা নাগাদ এখানে যে সরগরম অবস্থা দেখি, আজ কিন্তু একেবারেই শূন্য। এবং নির্বাচনী যে কার্যক্রম সেগুলো চলছে এবং ক্যাম্পাসেও খুব বেশি তৎপরতা এখন পর্যন্ত শুরু হয়নি। দুপুর 1টা পর্যন্ত যেহেতু প্রত্যাহারের শেষ সময় আছে, সেই সময়ের মধ্যেই নিশ্চয়ই যারা প্রত্যাহার করতে চান তারা আসবেন এবং প্রত্যাহার করে নেবেন। সেই যথা নিয়মেই আবেদন করবেন এবং তারপরে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি আছেন ভেতরে, সেগুলো যাচাই বাছাই করে প্রত্যাহারের আবেদনটি গ্রহণ করে আগামীকাল চূড়ান্ত যে তালিকা প্রার্থীদের সেটি দুপুর 1টার মধ্যে আগামীকাল প্রকাশ করার কথা। এবং তারপরেই নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হবে। তার আগে নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই এবং সেটি চলবে ভোট গ্রহণের 24 ঘন্টা আগ পর্যন্ত, অর্থাৎ 7 তারিখ বেলা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিন যে নির্বাচনী প্রচারণা একটি সময়সীমা নির্ধারণ করা দেওয়া হয়েছে এবং আচরণবিধির কথা বলা আছে। কেউ যেন ক্যাম্পাসে উচ্চ স্বরে কোনো কিছু বাজিয়ে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে অথবা সেবামূলক কর্মকাণ্ড গ্রহণ করে আর্থিক সহযোগিতা করে কোনো প্রচারণা না করেন, সেই ব্যাপারে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি অনেকেই পাল্টাপাল্টি অভিযোগ জানাচ্ছিলেন। আজ ক্যাম্পাসে শেষ পর্যন্ত সেই অভিযোগ নামা কতটা দীর্ঘ হয় সেটি এখন দেখার বিষয়। অহন, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়নে জুলাই আন্দোলনের ভূমিকাকে প্রাধান্য দিয়েছে প্যানেলগুলো। সে সাথে আলোচনায় আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা নারীদের বেশ কয়েকজন। ডাকসুতে রেকর্ড সংখ্যক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও। জুলাই পরবর্তী দেশ সংস্কারে অবহেলিত হলেও এখন তারা আলোচনায়। এই প্রার্থীদের অবস্থা আর চ্যালেঞ্জগুলো জানাবেন সুমাইয়া ঐশী। জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। রক্তক্ষয়ী সেই আন্দোলনে নারীদের অদম্য সাহসে অবাক হয়েছিল আওয়ামী লীগ সরকারও। তবে জুলাইয়ের পর দেশ গোছানোয় কতটা জায়গা করে নিতে পেরেছে নারীরা? সামনেই ডাকসু নির্বাচন, এর মধ্যে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই তালিকায় নারীদের অবস্থানের দিকে একটু চোখ রাখা যাক। ডাকসু নির্বাচন, এর মধ্যে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই তালিকায় নারীদের অবস্থানের দিকে একটু চোখ রাখা যাক। 38তম ডাকসু নির্বাচনে প্রাথমিক তালিকায় নাম এসেছে 462 জনের। আত্মপ্রকাশ করেছে 9টি প্যানেল। 28 সদস্যের এসব প্যানেলের সবচেয়ে বেশি সংখ্যক নারী আছেন বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলে 12 জন, আর সবচেয়ে কম সংখ্যক নারী আছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলে
শুধুমাত্র প্যানেলগুলোতে নারীর সংখ্যা ৪১, এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে। নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রবলেমগুলো দেখি এবং ফেস করি সেগুলো কিন্তু পুরুষেরা দেখে না। তো আমি চিন্তা করব যে পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসুক। এবারে ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ নারী প্রার্থী। ৯টি প্যানেলের মোট প্রার্থী ২২৪ জন, তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ৪১। সাইবার বুলিং সহ নানামুখী চ্যালেঞ্জ নিয়েই সামনে লড়ে যাচ্ছেন নারীরা। অ্যাপ্রিসিয়েশন খুবই কম, খুব চেনা জানা মানুষ ছাড়া আসলে, এবং এমনভাবে সেশন নিয়ে শেমিং করা হচ্ছে বা অ্যাপিয়ারেন্স নিয়ে শেমিং করা হচ্ছে, কিংবা নানান রকম যেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে, এবং প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। অনলাইন মাধ্যমে তো আসলে মেয়েদেরকে নানান ধরনের বুলিং হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এটারই একটা পর্ব, একটা ধারাবাহিকতা আসলে এই নির্বাচনকারী সময় চলছে। তবে আমাদের কাছে যেটা মনে হয় যে প্রশাসন যদি একটা কঠোর অবস্থানে যায় তাহলে এই সাইবার বুলিং হ্যারাসমেন্ট নিয়ে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু অনুষ্ঠিত হয়েছে ৩৭ বার। এরই মধ্যে নারী ভিপি নির্বাচিত হয়েছেন মাত্র ২ জন। ৬০ থেকে ৬১ শিক্ষাবর্ষের নির্বাচনে প্রথম নারী ভিপি হন বেগম জাহানারা আক্তার। সবশেষ ১৯৬৬ থেকে ৬৭ শিক্ষাবর্ষে নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন মাহফুজা খানম। এবারও ভিপি পদে লড়ছেন ২ নারী প্রার্থী। তাদের মধ্যে কেউ যদি এই পদে নির্বাচিত হন তবে ডাকসু সাক্ষী হবে আরও এক নতুন অধ্যায়ের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে বক্তব্য রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। And I must point out here that this will require a great deal of effort by the international community. We have to continue what we are doing and foster a much broader level of dialogue. Before I conclude, I'd like to express a very very sincere thanks to my good friend, His Excellency Mr. Philomen Young, who is the President of the General Assembly. He played a very important role in not only getting the conference decision, but also in the organization of it. And he has very kindly sent a video clip which will be shown right now. I thank you very much, and I hope that this conference will be made a complete success by our collective efforts today. Thank you. জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। এ পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। গতকাল সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিবুল ইসলাম সহ ৩ জন। সাক্ষ্যে রাজিবুল ইসলাম জানান, তিনি পোস্টমর্টেম করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের। বলেন, আবু সাঈদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলির ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর ৩ বার দিলেও তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয় রিপোর্ট পরিবর্তন করতে। দেয়া হয় সিঙ্গাপুর থাইল্যান্ড ট্যুরের প্রলোভনও। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপর পরিদর্শক এসআই চঞ্চল চন্দ্র সরকারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গাজীপুরের টুঙ্গিবাজার এলাকায় বেইলি ব্রিজের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে রাস্তা অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট রুটের গাড়িগুলো আটকে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সকাল 10টার দিকে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, বাজার এলাকায় বেইলি ব্রিজ না থাকায় পণ্য পরিবহন সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অবিলম্বে বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন তারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
দর্শক এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ব্যবসায়ীরা কি বলছেন, অবরোধের কারণে মহাসড়কের চিত্র সেখানে কেমন দেখছেন, যানজট কেমন দেখছেন? সোহার, আসলে তারা 10টার পর থেকে কিন্তু ব্যবসায়ী সহ স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে এই মানববন্ধন এবং সড়ক অবরোধের সামিল হয়েছে। তারা সকাল থেকে কিন্তু এখানে অবরোধ করে বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের যে আশ্বাস, সেই আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এখানে থাকবে, এমনটাই কিন্তু দাবি করছে। তারা বলছে যে এটি কয়েক বছর হয়ে গেছে আশ্বাসের, এখনও কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না, যে কারণে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের মূল দাবিটা কি? আর আমাদের মূল দাবি একটাই, আমাদের নিচে 8 সিসি ব্রিজ করে দিতে হবে, আমাদের বাঁচার জন্য, আমাদের চলাফেরার জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য। আমাদের আর কোনো দাবি নাই, একটাই দাবি, 8 সিসি ব্রিজ চাই, আমরা বাঁচতে চাই। দাবিগুলো যদি সহজে না মেনে না হয় এরপর পদক্ষেপ কি আপনাদের? আমরা তো ধুকে ধুকে মরবো না, আমরা এরপরে এখানে যদি আসি তাহলে আমরা কাপড়ের কাপড় পরে এখানে আসবো, কোনো ব্যানার নিয়ে আসবো। আসলে শহরে এখানে যারা আসছে তারা সকলে কিন্তু এখানে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আসলে পথে বসে গেছে। তারা বলছিল যে কয়েক বছর আগে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে টঙ্গী বাজারে সংযুক্ত ব্রিজ করে স্থায়ীভাবে করা হলে রাজধানী সহ রাজধানীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সাথে আসলে যোগাযোগ স্থাপন স্থায়ী হবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল। সেটি আসলে এখন পর্যন্ত স্থায়ী না হওয়ার কারণে তারা আসলে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছিল যে বারবারই তারা এখানে অভিযোগ করে আসছিল, তারা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন আশ্বাস পেয়েছে, সেই আশ্বাসের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার কারণে আসলে অনেকটাই পথে বসে গেছে এখানে যারা ব্যবসায়ী রয়েছে, যে কারণে আসলে তারা মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ করছে এখনো। সোহার, পলাশ, আপনাকে ধন্যবাদ। খুলনার ডুমুরিয়া ট্রাক চাপায় প্রাণ গেছে ইজি বাইকের 3 আরোহীর, আহত হয়েছেন 3 জন। সকালে জেলেরডাঙ্গা এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকাল 9টার দিকে কোয়া বাজার এলাকা থেকে একটি ইজি বাইক যাত্রী নিয়ে ডুমুরিয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় 3 চাকার বাহনটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলে নিহত হয় এক যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি। এদিকে কুমিল্লার বুড়িচংয়ে লরি চাপায় প্রাণ গেছে মোটরসাইকেলের এক আরোহীর। টাইফুন কাজিকের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা ভিয়েতনামে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রায় 6 লাখ বাসিন্দাকে। দেশটিতে রোববার ঘন্টায় 166 কিলোমিটার বেগে আঘাত এনেছে টাইফুন কাজিকেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইট। তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকল প্রকার নৌযানকে। টাইফুনের প্রভাবে দেশটিতে টানা বৃষ্টি চলছে, এখনও রয়েছে ভূমিধসের শঙ্কাও। টাইফুন কাজিকের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে চীনের হাইনান প্রদেশ সহ আশপাশের এলাকায় চলছে টানা বৃষ্টিপাত। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে 320 মিলিমিটার পর্যন্ত। ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অনেক গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগ। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও $2.36 কোটি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার গাজার প্রতি একাত্মতা প্রকাশে রাজধানী কুয়ালালামপুরের সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। একই সময় নিরপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে অর্থ সহায়তার ঘোষণা দেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এর আগেও ফিলিস্তিনে আরও 100 মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ $2.36 কোটি অর্থ সহায়তা প্রদান করেছিল মালয়েশিয়া। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মক যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা। গভীর রাতে সবাই যখন ঘুমে তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। শুক্রবার 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল। ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডম, অ্যারো, ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল হুতি বিদ্রোহীরা।
কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক সমরাস্ত্রটি। মাটির 7-8 হাজার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এ বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার পূর্বে ধ্বংস করা যায়নি হুতির ছোড়া ক্ষেপণাস্ত্রটি। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। সম্প্রতি 12 দিনের যুদ্ধে ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতিরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।